নমস্কার বন্ধুরা, আপনারা সব কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজকে দ্য হিন্দু নিউজ পেপারে একটা বিশেষ গুরুত্বপূর্ণ আর্টিকেল আমি ডিসকাস করব। ঠিক আছে, এই আর্টিকেলটা রিসেন্টলি ইরান আর ইসরায়েলের মধ্যে কনফ্লিক্ট হয়েছে, তার মধ্যে যে যুদ্ধ হয়েছে তার মধ্যে আনুষঙ্গিক পরিস্থিতির মধ্যে ভারতবর্ষের যে ইম্প্যাক্ট ইরান আর ইসরায়েল যে যুদ্ধের ইম্প্যাক্ট ভারতবর্ষের মধ্যে কীভাবে পড়বে, এই আর্টিকেল নিয়ে বিস্তারিত আলোচনা করেছে। যেটা আমরা আগে ঘটনাগুলো একবার দেখে নেব, কী কী ঘটনা ঘটেছে, তারপরে ওর যে ইম্প্যাক্ট ভারতবর্ষের উপর পড়বে সেটা আমরা ডিসকাস করব। ঠিক আছে, বলা হচ্ছে ইরান আর ইসরায়েল একে অপরের প্রতি এই প্রথমবার ডাইরেক্ট এরা আক্রমণ করলো। মানে ইসরায়েল এই প্রথমবার ইরানের উপর ডাইরেক্ট আক্রমণ করলো, ইরানও এবার জয়ে ডাইরেক্ট ইসরায়েলের প্রতি আক্রমণ করলো। ইরান আর ইসরায়েলের মধ্যে এই যে ক্ষোভ, এই তো প্রথমবার তো নয়, এর আগেও অনেকবার হয়েছে। কেননা ইরান যেটা আছে, যে হামাস গোষ্ঠী, এদিকে ইরান সাপোর্ট করে, একটা নাম্বার ওয়ান। আর লেবাননের যে হিজবুল্লাহ গোষ্ঠী যেটা ইসরায়েলের উপর কনফ্লিক্ট করে, সেটাকেও ইরান সাপোর্ট করছে। আর রিসেন্টলি যে ইমেনের যে হুতাই গ্রুপে যেটা রেড সির উপর ওনারা অ্যাটাক করছে, সেটা ইরান সাপোর্ট করছে। মতলব হচ্ছে ইরান এটা ইনডাইরেক্টলি ইসরায়েলের উপর হামলা করছে। লেকিন এই প্রথমবার ইরান আর ইসরায়েল এক অপরের প্রতি আক্রমণ প্রথমবার করলো। ঠিক আছে, এই ঘটনাটা একবার প্রথম থেকে কেন বা হলো, ঘটনাটা সূত্রপাত করতে হয়েছিল একবার দেখে নেব আমরা। ঠিক আছে, আপনারা গত বছরের ঘটনাটা 7th অক্টোবর গত বছর ঘটনাটা আপনারা নিশ্চয়ই জানেন। সেদিন গাজার হামাস গোষ্ঠী ইসরায়েলের উপর অ্যাটাক করেছিল। তার পরিপ্রেক্ষিতে ইসরায়েল তো অসানক ভয়ঙ্করভাবে এখনও পর্যন্ত আক্রমণ করেই যাচ্ছে। 30,000-এর উপর যে আছে গাজা যে প্যালেস্টাইন যে শিশু আর মেয়েরা মহিলাদের মৃত্যু হয়েছে, এত ঘটনা হয়েছে। ঠিক আছে, এরপর কি আছে কি ইমেন গোষ্ঠী আছে, যে ইমেন হচ্ছে আপনার যে হুতাই গ্রুপ, সেই ইমেন যে হুতাই গ্রুপ যেটা ইরান সাপোর্ট করছে, ওরা কি করছে কি রেড সির উপর যতগুলো যেসব কন্টেনারগুলো রেড সির উপর সেই কন্টেনারগুলো ইসরায়েল লিঙ্ক আছে তাদেরকে আটক করছে, তাদের উপর আক্রমণ করছে, ড্রোন নিয়ে, মিসাইল নিয়ে, ব্যালিস্টিক মিসাইল নিয়ে তাদের উপর আক্রমণ করছে। ঠিক আছে, এটা বিশাল ঘটনা হয়েছে। এছাড়াও ইরান করছে কি লেবাননের হিজবুল্লাহ গ্রুপ আছে, তাদেরকে সাপোর্ট করে তারা ইসরায়েলের উপর তারা অ্যাটাক করছে। এছাড়াও ইরান যেটা আছে প্যালেস্টাইনিয়ান গ্রুপ, যে হামাস প্যালেস্টাইনিয়ান গোষ্ঠী আছে, মিলিটেন্ট আছে, তাদেরকেও ইরান সাপোর্ট করে। অর্থাৎ ইরান এতদিন পর্যন্ত ইনডাইরেক্টলি আক্রমণ করে আসছে। ঠিক আছে, ব্যাপার আছে। কিন্তু ইরানের একটা ফোর্স আছে, তার নাম হচ্ছে কুদস ফোর্স। ঠিক আছে, হিন্দিতে কুদস ফোর্স বলে, বাংলায় কুদস ফোর্স বলে। এই কুদস ফোর্সটা কাজ হচ্ছিল কি ইরানের একটা গোষ্ঠী, এদের একটা কাজ, এই লিডার ছিল, এই লিডারকে গত 1 এপ্রিল, মানে 1 এপ্রিল 2024 এদের একটা ইরানের দূতাবাস ছিল। দূতাবাসটা কোথায় ছিল? সিরিয়ার দামাস্কাসে এই দূতাবাসে ইসরায়েল ওরা এটা অ্যাটাক করে। বলা হচ্ছে ইসরায়েল এখনো মানেনি। ঠিক আছে, ইসরায়েল অ্যাটাক করার পর এখানে কুদস ফোর্সের যে হেড ছিলেন মোহাম্মদ রেজা জাহিদি ওখানে উনি উপস্থিত ছিলেন, উনি ওখানে মারা যান। এছাড়াও 7 জন আরও ফোর্স আছেন, তাদের মধ্যে প্রথম সারির নেতা ওই কুদস ফোর্সের কাজ, ওরা মারা গেছেন। এখন কুদস ফোর্সটা কী কাজ ছিল, ইনি মোহাম্মদ রেজা জাহিদি কী কাজ করতেন? মোহাম্মদ রেজা জাহিদি মেনলি ইনভলভ ছিলেন ইরানের जो है রেসপন্সিবিলিটি তো লেবানিজ হিজবুল্লাহ, जो बात করলাম, লেবানি হিজবুল্লাহ, হামাস গোষ্ঠী, প্যালেস্টাইন গোষ্ঠী, সিরিয়ার যে মিলিটেন্টস গ্রুপস আছে, তাদের সঙ্গে এরা ইরানের সঙ্গে রিলেশনশিপ মেনটেন করার কাজে ছিলেন। এজন্য মনে হয় ইসরায়েল এর সঙ্গে অ্যাটাক করে সিরিয়ার দামাস্কাসে যে ইরানের দূতাবাস আছেন এখানে অ্যাটাক করেন। কিন্তু এখনও পর্যন্ত ইসরায়েল ওটা মেনে নেননি। যদি ইসরায়েল ওটা মেনে নিন মতো রেসপন্সিবিলিটি ইসরায়েল এখনও মেনে নেননি, তা সত্ত্বেও ইরানের যে হেড, ঠিক আছে, সুপ্রিম লিডার, তার নাম হচ্ছে কি আয়াতুল্লাহ আলী খামেনি। উনি বলেছিলেন যে যেহেতু ইসরায়েল এই অ্যাটাক করেছেন, একটা প্রথম সারির একটা আর্মি অফিসারকে মেরে ফেলেছেন, সেজন্য ইসরায়েলকে এর প্রতিশোধ নিতে হবে, আর ইট শ্যাল বি, অবশ্যই নিতে হবে। ঠিক আছে, কিন্তু এর পরিপ্রেক্ষিতে যেহেতু
यूएस का जो प्रेसिडेंट जो बिडेन इन्हें সাপোর্ট করেন ইসরায়েলকে। ইনি ইরানকে সাবধান করেছিলেন ইসরায়েলের প্রতি কোনো অ্যাটাক না করতে। যদি অ্যাটাক করেন তাহলে ওরা মানে ইসরায়েলের সাপোর্টে থাকবেন, ইসরায়েলের সাপোর্ট ফেভারে থাকবেন। ঠিক আছে, ইসরায়েলের ফেভার ইউএস ছাড়াও ইউকে, জর্ডন, অরবিক অনেক গোষ্ঠী ইসরায়েলের ফেভারে ছিল। এখন ইরানের ফেভারে কে কে আছে জেনে না ভালো। ইরানের ফেভারে মোটামুটি চায়না আছে আর রাশিয়া আছে, এছাড়া আরও গোষ্ঠী আছে, মেনলি চায়না রাশিয়া এর ব্যাক আপে আছে, এটা মনে রাখবেন। এখন ব্যাপার হচ্ছে কি, লাস্ট এপ্রিল 12 তারিখে আপনারা জানেন এপ্রিল 12 তারিখে স্ট্রেট অফ হরমুজ, স্ট্রেট অফ হরমুজ বলে জায়গা আছে। ঠিক আছে, এখানে একটা আছে, শিপ ছিল। শিপটা মেনলি ইসরায়েল লিঙ্কড, ইসরায়েলের যে কোটিপটির লোকের ইসরায়েল শিপ ছিল। শিপটা কোথায় আসছিল? দুবাই থেকে শিপটা মুম্বাই আসছিল। ওই শিপটাকে ইরানের যে ফোর্স ছিল, যে রেভলিউশনারি গার্ড ছিল ইরানের বেশ, ওর শিপটার উপর অ্যাটাক করে শিপটাকে দখল করে নেন। এই কথাটা আপনারা নিশ্চয়ই জানেন, প্রতিদিন এই কয়েকদিন পেপারে অনেক এসছে। এর মধ্যে 25টা ক্রিউ মেম্বার ছিল, 25টার মধ্যে 17টা ইন্ডিয়ান ছিল। ঠিক আছে, 17টা ইন্ডিয়ানের মধ্যে গত দুদিন আগে একজন মহিলা ছিলেন, মহিলাটাকে আনানো হয়েছে ভারতবর্ষে। যে ফরেন যে মিনিস্টার আছেন, ফরেন মিনিস্টার মিস্টার জয়শঙ্কর, উনি বাতচিত করে মহিলাটাকে আনানো আছে। এখন বাকি 16টা এখনও ইন্ডিয়ান যে ক্রিউ মেম্বার এখনও বাকি আছে। ঠিক আছে, এরপর যে আছে, দেখো আমি আগে ঘটনাগুলো বলে নিচ্ছি, তারপরে কনফ্লিক্টটা কী হয়েছিল সেটা আমি এক এক করে বলবো। ঠিক আছে, এরপর ঘটনা নিশ্চয়ই জানেন আপনারা। ইরান গত 13 বা 14 এপ্রিল থেকে মোটামুটি 300 থেকে 350 ড্রোন আর মিসাইল ডাইরেক্টলি ইসরায়েলের উপর অ্যাটাক করে। 300-350 ড্রোন, যদিও ইসরায়েল 99% এই তো ওনাটাকে ড্রোনগুলো আছে, ওদের বোমগুলো আছে, ও আকাশপথে ওটা নষ্ট করে দিয়েছেন। ইসরায়েলের সঙ্গে সাথে ছিল কে ছিল বললাম, জর্ডন ছিল। এর মধ্যে জর্ডন আর ইউএস আর ইউকে সিপাহীরা ছিল, আর্মি ছিল। এরা আকাশপথেই এই ড্রোন আর মিসাইলগুলোকে নষ্ট করে দেন। ঠিক আছে, এরপরে ইরান বলছেন এদের মেন 3টে অবজেক্টিভ আছে। বেটার ইন দ্য ফাংশন অফ শোকেজ অফ ইরান মিসাইল, ইরানের যে মিসাইল যে ক্যাপাসিটি আছে সেটা সবাইকে শো করা। আর ইসরায়েলকেও একবার দেখা যায়, ইসরায়েল এতদিন ধরে বাকি সবাইকে অত্যাচার করেছে, এই তো হামাস গোষ্ঠী আছে প্রত্যেক আছে, তার পরিপ্রেক্ষিতে ইসরায়েলকে একবার নিজের শক্তি প্রদর্শন করা, এই কাম ছিল। আর যে বাকি रेड सी और जो হরমুজ স্টেট অফ হরমুজ ওখানে আপনার কবজা রাখনা বাদে ইরানের একটা মেন একটা উদ্দেশ্য, এটা ইরান বলেছে। এর পরিপ্রেক্ষিতে ইসরায়েলের যে প্রেসিডেন্ট আছে, ঠিক আছে, মিস্টার নেতানিয়াহু, উনি করেছেন কি 19 তারিখে, 19শে এপ্রিল উনি ইরানের ওপর হামলা করেছেন ড্রোন আর মিসাইল নিয়ে। এই হলো মোটামুটি ঘটনা। ঠিক আছে, এখন আমাদের দেখতে হবে এর ইম্প্যাক্ট। দেখো ইসরায়েল বলছে এখনো পর্যন্ত ইরানকে যে ওরা ডাইরেক্ট অ্যাটাক করেছেন, এই জন্য ইরান উনি একথা ছেড়ে যাবেন না। আর এখন মোটামুটি ব্যাপারে হচ্ছে ঘটনাটা কি ঘটলো, ইরান কি করবে আর ইসরায়েল কি করতে পারে, এই ঘটনাটা আমাদের একবার জেনে নিতে। ইরান কি করবে, ঠিক আছে, ইরান আর ইসরায়েল কি করতে পারে এই ঘটনাটা আমাদের একবার জেনে নিতে হবে। ঠিক আছে, ইরান দেখো সেম চিজে, ইরান যে হিজবুল্লাহ, লেবাননের হিজবুল্লাহ গ্রুপ আছে, ওটা দিয়ে প্রশ্রয় দিয়ে ইসরায়েলের উপর অ্যাটাক করতে পারে। আর যে হুতাই গ্রুপস আছে, যে গোষ্ঠী আছে, মিলিটেন্ট গোষ্ঠী আছে, যার রেড সি এরিয়াতে কনফ্লিক্ট পয়দা করবে। আর যে হামাস ইন গাজা করবেন, আর যাদের মিলিটেন্ট গ্রুপস আছে এদের দিয়ে ইসরায়েলের উপর অনেক ক্ষতি করতে পারে। আর ইসরায়েলও যেটা আছে, ইসরায়েল মেনলি ইরানের উপর ই করে, বোম বাস্টিং করে। ইরানের নিউক্লিয়ার প্রজেক্ট আছে, নিউক্লিয়ার সায়েন্টিস্ট গ্রুপ আছে, ওদের উপর অ্যাটাক করতে পারে। ইসরায়েল এসব কাজ করতে পারে। ঠিক আছে, এখন ইন্ডিয়ান যে ফরেন মিনিস্টার মিস্টার জয়শঙ্কর আর ইन्होंने এই ব্যাপারটাকে, এখন ব্যাপার হচ্ছে ইন্ডিয়ার সঙ্গে ইরান আর ইসরায়েল লিঙ্ক খুবই ভালো আছে। এখন আমাদের মেন ইকোনমিক এটা, এর ইম্প্যাক্টটা ইন্ডিয়ার উপর কী করে পড়বে। ঠিক আছে, যারা WBCS পরীক্ষা দিতে চাইছো বা ইউপিএসসি পরীক্ষা দিতে চাইছো, এই ঘটনাটা অ্যানালাইসিসটা ভালো করে বুঝবে যে এই যে কনফ্লিক্ট ইসরায়েল ইরানের যে কনফ্লিক্ট, এটা ইন্ডিয়ার উপর কী ইম্প্যাক্ট পড়বে। ইন্ডিয়া মেনলি ইরান আর ইসরায়েলের উপর অনেক ঘনিষ্ঠভাবে যুক্ত। ঠিক আছে, অনেকগুলো প্রজেক্ট আছে যেটা ইরান আর ইসরায়েল নিয়ে আছে, ইন্ডিভিজুয়ালি নিয়ে আছে। ঠিক আছে, এটা অনেক ইম্পর্টেন্ট আছে। এখন
ইন্ডিয়া না ছাড়তে পারবে ইরানকে, ইন্ডিয়া না ছাড়তে পারবে ইসরায়েলকে, ঠিক আছে। इंडियन जो फॉरेन मिनिस्टर एस मिस्टर जयशंकर इंडिया ইরানিয়ান और जो है ইসরায়েল কাউন্টার পার্ট से फॉरेन मिनिस्टर बात करके এটা ব্যাপারটা মিটিয়ে নেওয়ার জন্য কথা বলছেন, ঠিক আছে। মানে ওটা ডিপ্লোম্যাটিক্যালি ব্যবস্থা করছেন, এমন কোনো কথা বলছেন না যেন কাউকে ফেভার করা হয়। তিনি ডিপ্লোম্যাট, ইন্ডিয়া ডিপ্লোম্যাটিক নিচ্ছেন, ঠিক আছে। এখন আমাদের দেখতে হবে ইন্ডিয়ার কি কি পয়েন্ট আছে যে ইন্ডিয়া এফেক্টেড করতে পারে, ঠিক আছে। ইন্ডিয়া মেনলি যে জিও পলিটিক্যাল इम्पैक्ट, ठीक है। जियो पॉलिटिकल इम्पैक्ट এরকম আছে, इंडिया बोथ का ईरान और इजराइल, ठीक है, दोनों से गुड टाई अप আছে, दो बायलैटरल रिलेशन और जो ट्रेड रिलेशन काफ़ी इम्पोर्टेंट है। तो इजराइल संगे यूएस लिंक আছে, ইরানের সঙ্গে চায়না और जो মোটামোটা রাশিয়া লিঙ্ক আছে, ঠিক আছে। এই दोनों इजराइल और ईरान दोनों इंडिया के लिए इम्पोर्टेंट है। तो जियो पॉलिटिकल पॉइंट ऑफ व्यू दोनों इक्वली इम्पोर्टेंट है। मेन लीजिए स्ट्रैटेजिक, ठीक, स्ट्रैटेजिक इम्पैक्ट, ठीक है। इंडिया कुछ प्रोजेक्ट है, इंडिया कुछ, एक तो I2U2 नाम শুনেছেন अपना, I2U2 प्रोजेक्ट আছে, इंडिया इजराइल UAE एंड US, मतलब দুটো ইউ আর দুটো আই, এই নিয়ে একটা কমিটি গঠন করা হয়েছে। কমিটিটা ডিটেল ডিসকাস করব, ঠিক আছে। এটা নিয়েও এটা আগে কোই রিলেশন ইসরায়েলের সঙ্গে রিলেশন খারাপ হয় তো এই প্রজেক্টটাও ইম্প্যাক্টেড হবে। আরও দুই তিনটে প্রজেক্ট আছে যেটা আপনার নাম শুনেছেন নিশ্চয়ই, যে IMEEC, इंडिया मिडिल ईस्ट यूरोप जो है कॉरिडोर, इंडिया मिडिल ईस्ट यूरोप कॉरिडोर, এটা আমরা ডিটেল ডিসকাস করব, এটা ইম্প্যাক্ট হতে পারে। আরটা হচ্ছে INSTC, ঠিক আছে, इंटरनेशनल जो है नॉर्थ साउथ ट्रांसपोर्ट कॉरिडोर, এই করিডোরটাও ইম্প্যাক্ট হতে হবে, যে ইন্ডিয়ার প্রজেক্ট আছে। তো এগুলো আমরা দেখে নিই। আরটা যে পোর্ট আছে কাবাহার পোর্ট, যেটা ইরানের একটা পোর্ট আছে, যেটা ইন্ডিয়ার খুব ইম্পর্টেন্ট। এই ঘটনাগুলো একবার ডিটেল ডিসকাস করে নিই। I2U2 প্রজেক্ট যেটা আছে, যে নিউ গ্রুপিং 4 নেশন, যে নেশন কি আছে, ইন্ডিয়া, ইসরায়েল, UAE অ্যান্ড US, ঠিক আছে। এটা ইন্টারন্যাশনাল, ফোরামটার নাম কি, ইন্টারন্যাশনাল ফোরাম অফ ইকোনমিক কর্পোরেশন, ইন্টারন্যাশনাল ফোরাম অফ ইকোনমিক কর্পোরেশন। এগুলো অনেকগুলো পয়েন্ট নিয়ে এটা গঠন করা হয়েছিল, ঠিক আছে। মেন ফোকাস কী ছিল, ইকোনমিক পলিটিক্যাল কোঅপারেশন ইন দ্য মিডিল ইস্ট অ্যান্ড এশিয়া, মিডিল ইস্ট অ্যান্ড এশিয়ার মধ্যে ইকোনমিক পলিটিক্যাল কোঅপারেশন। অনেকগুলো চ্যালেঞ্জ ছিল, ট্রেড ছিল, কম্বাটিং দ্য ক্লাইমেট চেঞ্জ ছিল, ক্লাইমেট চেঞ্জ যেটা আমাদের হয় বেশি, ক্লাইমেট চেঞ্জ মানে বেশি দুর্ভিক্ষ বা গ্লোবাল ওয়ার্মিং, যেসব পয়েন্টগুলো নিয়ে সারা বিশ্বে এখন কথা চলছে, সেটা I2U2 যে গ্রুপ মেম্বার আছে এতে নিয়ে কথা বলা চলবে। আচ্ছা, এনার্জি কোঅপারেশন এ ব্যাপারটা। আরটা জিনিস ইনফ্রাস্ট্রাকচার, টেকনোলজি আর মেরিটাইম সিকিউরিটি এটা আছে, সেটা নিয়ে I2U2 যে 4 দেশ আছে এটা নিয়ে কথা বলে। এখন ব্যাপার হচ্ছে কি, যদি ইন্ডিয়ার সঙ্গে ইসরায়েল রিলেশনস খারাপ হয়ে যায় তাহলে এই প্রজেক্টটাও অনেকটা ইম্প্যাক্টেড হবে, এটা অনেকেই ভাবছেন। আরটা হচ্ছে কাবাহার পোর্ট, যেটা আপনার গ্রাফে দেখবেন, কাবাহার পোর্টটা মোটামুটি ইরানের जो है ওমান जो है গাফ অফ ওমানে, ইরানের এই जो মেন যে পোর্ট আছে এটা হচ্ছে কি সাউথ ইস্ট में, ইরানের সাউথ ইস্ট में পোর্ট আছে গাফ অফ ওমান, সেখানেই পোর্টটা আছে। এখন ইন্ডিয়া চাইছে এই পোর্টের থ্রু অনেক কিছু প্রজেক্ট করতে। ইন্ডিয়া চাইছে আফগানিস্তানের শুধু লিঙ্ক, আফগানিস্তান থ্রু এক रोड है जो बात করছিলাম আমরা, ठीक है, INSTC, ठीक है। मतलब ये इंडिया चाहिए इस पोर्ट, काबाहार पोर्ट के थ्रू ये जाएंगे, ये रोड बनाएंगे, अफगानिस्तान थ्रू जो है रशिया के जो जोड़ेंगे इसके साथ, ठीक है। ये पोर्ट कॉरिडोर का एक बार और डिटेल देख लेंगे। तो एक्चुअली पाकिस्तान बीच में पाकिस्तान का बाईपास करता है, क्योंकि पाकिस्तान इंडिया भालो नहीं, जेनो इंडिया चाहिए काबाहार पोर्ट के थ्रू एक रोड बनेंगे, जो है अफगानिस्तान थ्रू होके ये जाएगा रशिया और यूरोप तक पहुँच जाएंगे। मतलब ये जो रूट, शॉर्टेज रूट, पहले जो रूट बहुत लंबा था, ये रूट बहुत छोटा हो जाएगा। और जो क्रूड ऑयल इम्पोर्ट रशिया से इम्पोर्ट करते थे, इसका भी जो कॉस्टिंग, जो ट्रांसपोर्ट कॉस्ट काफ़ी रिड्यूस हो जाएगा, ठीक है। इसलिए काफ़ी जो इन्फ्लेशन पॉइंट को काफ़ी इम्पैक्टेड पड़ेगी। आठ কথা বলছিলাম যে ইন্ডিয়া মিডিল ইস্ট ইউরোপ IMEEC, যেটা ইন্ডিয়ার বহুত বড় প্রজেক্ট আছে, G20-তে এটা সাইন করা হয়েছিল, ঠিক আছে। এটা আপনি দেখতে পাচ্ছেন, পোর্টটা ইন্ডিয়া থেকে যাবে দুবাই যাবে, দুবাই থেকে হয়ে সৌদি আরব হয়ে ইসরায়েল হয়ে এটা ইউরোপ থেকে পৌঁছে যাবে, ঠিক আছে। ইস্ট করিডোর কোনটা, ইস্ট আর নর্দার্ন করিডোর। ইস্ট করিডোর इंडिया टू अरेबियन गल्फ पहुँच जाएगा और UAE এটা पहुँच जाएगा।
उसके बाद नॉर्दर्न कॉरिडोर तो कनेक्टेड टू गाफ टू यूरोप, इसके अंदर रेल रूट भी रहेगा, सी रूट भी रहेगा। तो दोनों मिलके ये सब कुछ पॉइंट सी रूट का चल जाएगा, इंडिया का जो गाफ कंट्री यूए का हो जाएगा, यू में जगह उसके बाद जो सऊदी अरेबिया, जॉर्डन होके, इजराइल होके, रेल रूट होके, उसके बाद फिर सी रूट होके आगे यूरोप तक पहुंच जाएंगे। ठीक है, ये कुछ अगर मैं इसके साथ एक पॉइंट के साथ बोलने का मतलब है, अगर इंडिया का से इजराइल का रिलेशंस को इम्पैक्ट पड़ेंगे तो ये प्रोजेक्ट के ऊपर इम्पैक्टेड होने का चांस काफ़ी ज़्यादा है। अदर सी है ऑयल इम्पोर्ट, ऑयल इम्पैक्ट, जो इजराइल के साथ इंडिया का रिलेशंस का जो इजराइल और ईरान का साथ कॉन्फ्लिक्ट है, इसका ऑयल इम्पैक्ट पड़ती है, क्योंकि इजराइल के साथ जो है, सॉरी, इंडिया का जो मेन ऑयल इंपोर्ट होता है रशिया होता है। अभी हो सकते हैं इंडिया ऑयल ईरान से भी ले, क्योंकि 2018 बाद का तो यूएस का रिलेशन खराब, मतलब ट्रीट का था, 2018 के बाद जो है इंडिया ईरान से ऑयल नहीं ले रहे थे। अब हो सकता है इंडिया ईरान से भी ऑयल ले ले। ठीक है, ये भी इम्पैक्ट, जो ऑयल का भी इम्पैक्ट पड़ सकता है। दूसरा इकोनॉमिक इम्पैक्ट जो है, इकोनॉमिक इम्पैक्ट ये भी हो सकता है ड्यू टू रेड सी क्राइसिस, और जो दूसरा जो हो गया इस स्टेट ऑफ हार्मोज जो क्राइसिस होगा। तो इकोनॉमिक का ही जो ट्रांसपोर्टेशन कॉस्ट, जो शिपिंग कॉस्ट जो काफ़ी इंक्रीज हो जाएगा, क्योंकि घूम के जाना पड़ेगा। तो इसलिए जो इन्फ्लेशन जो इन्फ्लेशन काफ़ी इंक्रीज हो जाएगा, इन्फ्लेशन, और जो इंटरेस्ट रेट वो भी लाइकली इंक्रीज। ट्रेड इम्पैक्ट, ट्रेड का इम्पैक्ट पड़ेगा, तो रेट से क्राइसिस है होता है, हमास को रेट से क्राइसिस होता है, इबेल कॉन्क्वेस्ट, उसका भी इम्पैक्ट पड़ेगा। दूसरा जो है स्टेट ऑफ हॉर्मुज, उसका भी जो रिसेंटली ईरान का जो रिवोल्यूशनरी गार्ड जो इम्पैक्ट पड़ा, उसका भी जो है दोनों सी रोड इम्पैक्ट होगा। तो आपका जो है ट्रेड के ऊपर काफ़ी इम्पैक्ट पड़ेगा, इंश्योरेंस पॉलिसी काफ़ी इंक्रीज हो जाएगा, और जो कॉस्ट ऑफ ट्रांसपोर्ट काफ़ी इंक्रीज हो जाएगा। ट्रैवल इम्पैक्ट, ट्रैवल का इम्पैक्ट मतलब जाकर बताएंगे, अगर जो एयर रूट है, मतलब जो जहाज है, तो फ्लाइट का जो रूट है, पहले अभी उसका जो अब बहुत घूम कर जाना पड़ेगा, किसको कई रूट आशिया वगैरह जाना, बहुत घूम कर जाना पड़ेगा। और जो है ट्रैवल का जो फेयर जो है वो भी इंक्रीज हो जाएगा। और जो है रिसेंटली जो है एयर इंडिया ऑलरेडी तेल अभी मतलब है इसराइल राजधानी, उनको ऑलरेडी बैन हो गया, कोई भी अभी फ्लाइट तो जा नहीं रहा है। सबसे इम्पोर्टेंट लेबर इम्पैक्ट, ये जो गाफ कंट्री में काफ़ी सारी इंडियन माइग्रेटेड लेबर जो वहाँ पे काम कर रहे हैं। इसराइल में तो कम से कम 18,000 के ऊपर इंडियन लेबर काम कर रहे हैं, और ईरान में कम से कम 10 to 15,000 जो है इंडियन माइग्रेटेड लेबर वहाँ पे वर्क कर रहे हैं। ये रिलेशंस के ऊपर ये डिपेंड करे, इस माइग्रेटेड आगे वाला ज़िंदगी कैसे रहेगा, वो काफ़ी इम्पैक्टेड कर रहा है। और जो रिसेंटली जो है यूपी से भी 6,000 के ऊपर इंडियन लेबर इसराइल में जाने का पॉइंट तो अभी रिसेंटली होल्ड है, उसका भी इम्पैक्ट पड़ेगा। इसके अलावा ये सारी के अलावा भी जो है जो क्रू मेंबर, शिपिंग क्रू में काफ़ी सारे इंडियन शिप क्रू मेंबर, उसका भी जो है आने वाले नौकरी जॉब के ऊपर काफ़ी इम्पैक्ट पड़ेगा, ये रिलेशंस के ऊपर। तो बंधुरा ये कुछ पॉइंट है, ये बहुत इम्पॉर्टेंट रिसेंटली आर्टिकल्स है, इसके ऊपर वर्ल्ड वाइड, इसके ऊपर आने वाला दिन है वेस्ट एशिया, मतलब पश्चिम एशिया जो इजराइल ईरान का जो कॉन्फ्लिक्ट है, एक आने वाला दिन में এর ইকোনমিক কনফ্লিক্ট কি মোড় নাই, এটা ভবিষ্যতে बताবে। আমরা ভাবছি এটা जल्दी ठीक हो जाए। इंडिया চাইছে दोनों को बीच में रिलेशन मेंटेन करके, এটা जो ঝামেলা আছে এটাকে জলদি মিটে না যায়, মিটে যাক জলদি, এই তো সবার ভালো। ঠিক আছে, তো আপনারা সবাই ভালো থাকবেন। আবার নতুন চ্যানেল নিয়ে নতুন একটা লেকচার নিয়ে আসবো। থ্যাংক ইউ।